গভীর রাত, ঝিঝির ডাক ছাড়া কোথাও কোনো সাড়া শব্দ নেই। দূর দূর অবধি টাহর করা যাচ্ছে না কিছু এমনই ঘন অমাবস্যার রাত। আর সেই অন্ধকারেই প্রায় মিশে গিয়ে বসে চারটি নারী মূর্তির অবয়ব কিছু নিবিড় আলোচনায় ব্যস্ত। খুব বেশিক্ষণ তাকিয়ে থাকলে অন্ধকারে চোখ সয়ে গেলে পর অবশ্য টের পাওয়া যায় তাদের মাথাগুলি জড়ো হয়ে আছে এক জায়গায়। কিছু নিবিড় আলোচনায় হয়তো ব্যস্ত তারা সবাই। হঠাৎ তাদের মধ্যে একটি ছায়া টুকরে কেঁদে উঠল, আর অমনি বাকিরা তাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। শুধু তাদের মধ্যে একজন সাদা শাড়ি, শাখা পলা পরা মাঝবয়সী নারী মূর্তি সামান্য হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো দর্শকদের দিকে। মঞ্চের মধ্যিখানে একগাল হেসে হাত জোড় করলো। তারপর, নমস্কার, আমি মন্দিরা। জানেন, খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল উত্তর কলকাতার বড় বনেদি বাড়িতে। আমায় সবাই বর সোহাগী বলে খ্যাপাতো। বরের পিছন পিছন ঘুরতাম তো তাই। কিন্তু ভাগ্যদেশে ছেলেপুলে যখন মুখ দেখলাম না, শাশুড়ি বরের ওস্কাতেই সে আগুনে পুড়িয়ে মেরে ফেললো আমায়। তাতে আমার খুব একটা অবশ্য ক্ষতি হয়নি। শাকচুন্নিতে যে ভূতের মহলে খুব সুনাম, দিব্যি আছে। সালিশি সবাই বেশ মান্যিগুন্নি করে সবাই। এই যেমন আজকের জটলা। না না, এর মূলে কিন্তু আমি নই, ওই শেওড়া গাছের পেতনিটা চূর্ণি। ওর সমস্যার কিনারা করতেই আমাদের এখানে আসা। সমস্যা কি বলছো দিদি? মন্দিরা দি বলো গো সমস্যা। তুই যেটা কি সমস্যা বলছিস সেটা কোনো ব্যাপারই। আমাকে দেখ, আমি কি কাঁদছি? তুমি কাঁদছিস না বা কেন? তুইও তো পেতনি, অবিবাহিত অবস্থায় মনের দুঃখ বুকে জমিয়ে তো মরেছিস। কি বললি? উত্তরে আবার কেঁদে ওঠে চূর্ণি। নিশিপদ্ম তাড়াতাড়ি দুজনকেই থামানোর চেষ্টা করে, আর বড় একটা দীর্ঘশ্বাস ফেলে দর্শকের দিকে পা ছড়িয়ে বসে পড়ে মন্দিরা। আর বলবেন না, এ দুটোর যত ভাব তত ঝগড়া। মহাশ্বেতা তেঁতুল গাছের পেতনি আর চূর্ণি শেওড়া গাছের। কিন্তু দুজনের আলাদা বাসস্থান হলে কি হবে? পেতনি তো, তাই যেমন গলায় গলায় দুটিতে, তেমনই দুজনের মন কষাকষি সব সময়। আরে এত ঝামেলার কি আছে বাপু তোমাদের? বুঝি না, বিয়েই তো করবে, কটা ছেলে লাগবে বলো? আমি মরিচিকার ছলে টেনে আনবো সবাইকে। আর এই হলো নিশিপদ্ম, মরুভূমির ভূত, যাকে আপনারা সবাই ওই আলেয়া বলে চেনেন। তবে ওকে দিব্যি সিরিয়াল কিলারও কিন্তু বলা যায়। মরুভূমির গভীরে দ্বীপভ্রষ্ট পথিকদের ও জলের লোভ দেখিয়ে দেখিয়ে টেনে এনে মারে মরিচিকার ছলে। না, এদের দ্বারা একটারও কিচ্ছু হবে না, আমাকেই হেস্তনেস্ত করতে হবে। যাই তাহলে, সামলাই গিয়ে সবাইকে। ও হ্যাঁ, আরেকটা কথা ভাবছেন তো? ভূত অথচ না কিশোরে কথা কইছি না কেন? আসলে কি জানেন, আমরা প্রেতপুরীর কেউ কিন্তু না কিশোরে কথা বলি না। সবটাই আমাদের মায়া আর আপনাদের ভ্রম। মন্দিরা খিলখিল করে হেসে দলে গিয়ে যোগ দেয়। এই সবাই থাম। মহাশ্বেতা, তুই কিছু চাস না বলে চূর্ণিও চাইবে না, এ কেমন কথা? এ তো সবার নিজের ইচ্ছে, তাই না? আর এখানে সমস্যাটা যখন চূর্ণির, তোদের নয়, তখন তোরা বাকিরা চুপ করে থাক না একটু। সবাই কলহ থামায়। হ্যাঁ, এবার ঠিক করে গুছিয়ে বল তো চূর্ণি। চুপই তো পড়ে আছি মন্দিরাদি। হ্যাঁ হ্যাঁ, তুই বল ঠিক করে, না কেঁদে কেমন? আমার তো একটাই কথা, আমি এক আর থাকবো না, বিয়ে করব। কথাগুলো টেনে টেনে চিৎকার করে বলে। আবার কেঁদে ওঠে চূর্ণি। কি দরকার, একা দিব্যি তো থাকা যায়। না হলে যাকে পছন্দ তাকে আনাও যায়।
না আমি পারছি না, আমায় বিয়ে করতেই হবে। গভীর সমস্যা, কিন্তু আশপাশের ভূত বলতে তো এই শ্মশানের বেতাল নবারুণ, ব্রহ্মদত্তী অর্চিষ্মান আর স্কন্দকাটা পটল। না না, মাথা ছাড়া কি কাউকে ভালোবাসা যায়? পটল বাদ, পটল বাদ। ঠিক ঠিক, লোকে তো মোড়ে পটল তোলে, আর এর তো নামেই পটল। না না, এমন বোকা ভূত বাদ। নবারুণ আর অর্চিষ্মান যেন কত ভালো নাম, একটা কি কঠিন বাবা, আর একটা সেকেলে। আমাই বলো, আমি ভালো নামের দেখতে শুনতে কয়েকটা ছেলে কেনা হয়। এই খবরদার না, মাঝখান থেকে আরো 4টে ভূত এসে হানা দেবে আশপাশে। একই থাকার জায়গার অভাব, তার উপর যে কটা বাসা আছে সেটারও দখল নেবে ওরা, আর পেতনি দেখলেই ছুক ছুক করবে। হ্যাঁ মন্দিরাদি, ইফটিজিং এর সমস্যা আমাদের মহলেও আজকাল খুব কম কিছু হচ্ছে না। আমার তো তাই বাবা ভূত টুত একদম পোষায় না। দিব্যি আছি একা, যখন তখন যার ইচ্ছে ঘাড়ে চড়ছি, ঘুরছি ফিরছি। ওই বিয়ে নি করে স্বামীর পদসেবা আমার দ্বারা হবে না। তাহলে চূর্ণি, আমি বরং নবারুণ আর অর্চিষ্মানকেই ডাকি, ওদের সাথেই কথা বলে দেখো কাকে বাঁচবে। দুবার তালি দিল মন্দিরা। দুদিক থেকে মঞ্চে ঢুকলো বেতাল নবারুণ ও ব্রহ্মদৈত্য অর্চিষ্মান। নবারুণ আলতো হেসে হাত জড়ো করে, আর অর্চিষ্মান গম্ভীরভাবে মাথা অন্যদিকে করে এসে মন্দিরার পাশে এমন ভাবে বসলো যেন সে কাউকে চেনে না, কারোর সাথে তার কোনো প্রয়োজনও নেই। মা জননী আমার প্রণাম নেবে। ও মা, মা জননী আবার কি? আমার কতই বা বয়স, আর জানো না প্রেত সমাজে বয়স গোত্র ওসব কিছু হয় না। অন্যদিকে তাকাতেই, তাই বুঝি? তা মেঘে মেঘে তো কম বেলা হলো না মন্দিরা। প্রেত জীবনের সময়কালের হিসাব দেখছি এখনো ধাতস্থ করে উঠতে পারোনি তুমি। আহা, চুপ করুন তো দাদা, যেখানেই যান খালি জ্ঞান আর জ্ঞান, অন্য কথা কানে নেবেন না। আমায় ক্ষমা করুন দিন মন্দিরা দেবী, কি বলে কি বলছি, বলুন কি আদেশ? চূর্ণি পাত্র খুঁজছে। পাত্র মানে বাটি? কিন্তু আমাদের কি আর সেই সৌভাগ্য আছে যে বাটি খাবো? আমরা অসুশরীরিত, সব ধরতে গেলে ফসকে যাবে। আচ্ছা জ্বালা তো, পাত্র পাত্র মানে বাটি, পাত্র মানে বাটি হতে যাবে কেন? কি অদ্ভুত। ওরম করে বকো না মহাশ্বেতাদি, আমি তোমায় বুঝিয়ে বলছি না। এখানে পাত্র মানে ছেলে, মানে ভূত মানে বর। সে চূর্ণিকে আমার কাছে পাঠিয়ে দিলেই পারতে। এর জন্য এখানে আমাদের ডাকার কি প্রয়োজন পড়লো মন্দিরা? আমি তো বেঁচে থাকাকালীনও অনেক কন্যাদায়গ্রস্ত পিতাকে তাদের মেয়েদের বিয়ে করে মুক্তি দিয়েছি। ব্রাহ্মণদের তো পরম ধর্ম। হ্যাঁ, সেই একদিকে মেয়ের বাপদের মুক্তি দিয়েছো, আর অন্যদিকে মেয়েগুলিকে অতিষ্ঠ করে তুলেছো মরার আগের মুহূর্ত অবধি। তাই তো তুমি মরার পর সাদা থান জড়িয়ে ওরা দেখতে যাও, কত খুশি ছিল। ঠিক বলেছিস। আর তাছাড়া সেই যুগও এখন আর নেই যেখানে মেয়েরা দ্রব্য আর তোমরা তাদের কিনে উদ্ধার করো। আর এখন এখানে আবার ব্রাহ্মণ অব্রাহ্মণ কি, সবার উপরে মানুষ, মানে প্রেতকুল সত্য, তাহার উপরে নয়। ভানিশি পদ্ম, কি বললে তুমি? আমাদের মতো সাধারণ সকালের একদম মনের কথা বলে ফেললে, কি অবলীলা! শুনেই হুহু করে উঠলো বুকটা আমার। আচ্ছা, তুমিও তো অভবিয়াহত। কি করবো বলো, আলে আলাজি বহুগামী, আমাদের তো বিয়ে করতে নেই। বিয়ে আবার কি নবারুণ? এখানে পাত্রের চুল নেই, নিশিপদ্ম নয়, বুঝলে? যা বলবে মহাশ্বেতা, আমি সারাদিন শ্মশানে বসে তোমার কথা শুনতে রাজি। তুমিও তো বিবাহযোগ্য, তাই না?
এই নেশা করে এসেছো নাকি নবারুণ? যা ইচ্ছে তাই বলছো। আগে শ্মশানে ওসব সব না করলে কি চলে? নেশাটা তো বুঝলে না দিদি, এদের আসলে মেয়ে পেলেই হলো না। আমি এভাবে আমি ভেবে নিয়েছি এই দুটো কাউকে আমি বিয়ে করব না। আহা, রাগ করছো কেন চূর্ণী? আমি আর মাল খাবো না, 3 আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণ অব্রাহ্মণ কথা না হয় বাদই দিলাম। আমিও আজকাল ওসব তেমন মানি না, কিন্তু মেয়েদের তো বিয়ের প্রয়োজন আছে নাকি? আর সেই হিসেবে এতক্ষণে তো বুঝতেই পেরেছো চূর্ণী, নবারুণের চেয়ে ঢের বেশি সৎপাত্র কিন্তু আমি। মোটেই না, সৎপাত্র সেই যে নিজের বউকে ছাড়া কাউকে ভালোবাসে না। তোমার মতো মেয়েদের পণ্য ভেবে বিয়ে করে না নিত্য নতুন। অন্য কারো কথায় মন্দিরাদির মতো বউ পুড়িয়েও মারে না। আবার নিশিপদ্মের মতো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে ভুলিয়ে গিয়ে বেচে দেয় না নিষিদ্ধ পাড়ায়। তা এমন চরিত্রের সৎপাত্র কাউকে পাবে কি করে শুনি? এ তো স্বর্ণকারকে মজুরি দিয়ে গড়িয়ে নেওয়ার জন্য। দরকার হলে করবো, আমাদের মেয়েও কি ফেলনা নাকি? আর না পেলে না পাবে, শহরের কাছে তো দিব্যি আছে একা একা এখন চূর্ণী। ও কারুর খায় না কারুর পরে যে বিয়ে করলে ওর জীবন অশুদ্ধ। সম্পর্কের যোগ যখন যার সাথে হবার ঠিকই হবে। আরে চুন্নি, একটু অপেক্ষা করতে শিখ। মুদ্রা কথা হলো, এসবের জন্য চোখের জল তুই ফেলিস না কিছুতেই। খাঁটি কথা বললেন মন্দিরা দেবী, কিন্তু বিয়েটা না হলেই তো আমরা সৎ পাত্র না সই। ভালো বন্ধু তো হতে পারি সবাই। মাঝে মাঝে এখন রাত বেরাতে তাহলে জড়ো হয় আড্ডা দেব। কি জানো তো, একা একা জীবন বড়ই বেরঙ্গিন। আর তোমরা আমার সাপোর্ট গ্রুপ হলে ভালোই হয়, মানে নেশাটাও ছাড়তো। ঠিক, আর আমিও আমার বেদ এবং গীতার যা কিছু জ্ঞান আছে তা তোমাদের সঙ্গে ভাগ করে নিতাম। মোটেই না, মোটেই না। মানুষ থাকাকালীন জ্ঞান শুনতে শুনতে হাঁপিয়ে মরে গেলাম, আবার ভূত প্রেত হয়েও জ্ঞান শুনতে হবে নাকি? একদম নয়। তা চূর্ণির বিয়ের কথা মুলতুবি রইল আপাতত। তবে আপনাদের কাছে যদি কোনো সৎপাত্রের সন্ধান থাকে, সে জীবিত মৃত যেমনই হোক না কেন জানাবেন কিন্তু। এতক্ষণে তো বুঝেই গেছেন আমরা পেতনিরা আর যাই হই বৈষম্যবাদী একেবারেই নই। জানাবেন। এখন তাহলে বিদায় নি, ভোর যে হতে চায়। এক্ষুনি পাখিগুলো ডেকে উঠবে সব, আর আমাদেরও চলে আসবে যার যার ঘরে ফেরার সময়। দেখা হবে আবার, কেমন? আপাতত বিদায়। ভোরের পাখিরা ডেকে ওঠে, আর অমনি মঞ্চে পর্দা শুরু করে নামতে এক লহমায়।